আচ্ছা, এই যে অন পেজ এসইও, অন পেজ এসইও কি বলছিলাম, জিনিসটা অস্থির। একটা থেকে দিস। অন পেজ এসইওটা কি বলছিলাম, অন পেজ এসইওটা বলছিলাম হচ্ছে যে অন পেজের মধ্যে, ওয়েব পেজের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে বা হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা মূলত আসলে পেজের মধ্যেই করা হয়, পেজের মধ্যে করা হয়। কালকে আপনাদেরকে এর আগের দিন দেখাইছি যে একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়, একটা আর্টিকেল কিভাবে পাবলিশ করতে হয় ওয়েবসাইটের মধ্যে, এখানে কি কি থাকে কি কি না থাকে এই জিনিসগুলো দেখাইছি। মানে কিভাবে কিভাবে একটা ব্লগ সাইটের মধ্যে, আপনাদের একটা ফ্রিতে ব্লগ সাইটের মধ্যে কিভাবে কিভাবে একটা আর্টিকেল পাবলিশ করতে হয় সেই জিনিসটা দেখাইছি আপনাদেরকে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে আমরা যে কন্টেন্টটা বা আমাদের যে ওয়েবসাইটের যে কন্টেন্টটা আমরা পাবলিশ করছি সেই কন্টেন্টটা আসলে আমরা কিভাবে এসইও করলে বা কিভাবে কন্টেন্টটাকে অপটিমাইজ করে পাবলিশ করলে সেই কন্টেন্টটা আমাদের গুগলে র্যাঙ্ক করবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে তো কন্টেন্টটা কিভাবে পাবলিশ করলে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা হচ্ছে যে গুগলে র্যাঙ্কে আসবে, তাই না? তাই কি না? আচ্ছা, কিভাবে এসইও করলে আমাদের পেজটা অন পেজে, এই জিনিসটাই আমরা দেখবো আজকে, যে কিভাবে আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা অপটিমাইজ করলে সেটা গুগলে র্যাঙ্কে আসবে। তো এটা আমি আপনাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেবো। যেহেতু এসইও একটা লং টাইম প্রজেক্ট, অন পেজ হোক আর অফ পেজ হোক, আপনারা দেখছেনই যে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমি আজকে দেখাইলে আমার কালকে আপনারা গিগ তুলে সার্ভিস দিতে পারবেন এমনটা না। এটার জন্য একটু আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে, এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে যে আপনারা এটাতে স্কিল হবেন। যেমনটা হচ্ছে যে ফাইবারের গিগের ক্ষেত্রে, ফাইবারের গিগে যেমন হচ্ছে যে শুরুর দিকে আপনারা বুঝতেই পারতেছিলেন যে গিগে কি থাকবে কি থাকবে না, গিগ কেমন করে পাবলিশ করতে হবে। ঠিক আছে, সবাই আপনারা ওয়ার্ড ফাইলের মধ্যে গিগ সাজাইছিলেন। তো এরকমটা থেকে আপনারা যেমন আস্তে 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 ডে বাই ডে ওটা ইমপ্রুভ করে আজকের জায়গায় আসছেন, ঠিক তেমনটাই আপনি যদি আপনারা এই অন পেজ এসইওটা প্র্যাকটিস করার পরে আসলে আপনারা এই জায়গা থেকে ডেভেলপ করতে হন বা এক্সপার্ট হিসেবে মার্কেট প্লেসে বা এক্সপার্ট হিসেবে নিজেকে এক্সপার্ট বলতে পারবেন অথবা সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, তো এই গাইডের মধ্যে কি কি আছে এখানে বলছে, দিস ইজ এ কমপ্লিট গাইড টু অন পেজ এসইও ইন 2021, 2021 সালের জন্য অন পেজ এসইও গাইডটা একদম ফুল একটা গাইড এখানে প্রেজেন্ট করছে। আচ্ছা, in this new guide you will learn how to optimize your content, একটা কন্টেন্টকে কিভাবে অপটিমাইজ করা যায়, how to create SEO friendly URL, একটা ইউআরএল কোনটা বলেন তো? ভাই আমাদের যে এই যে লিংকটা এই যে এখানে আছে backlinko.com, কোনটা কোনটা? এই যে 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 উপরে এটা এটা সার্চ বক্সে যেটা আছে ওটাই হচ্ছে লিংক। সার্চ বক্সে এই যে backlinko.com, এটা হচ্ছে ইউআরএল বা লিংক। এই ইউআরএল বা লিংকটা কিভাবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল বা লিংক ক্রিয়েট করা যায় বা লিংক হয় সেটাই হচ্ছে কি বলছে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তারপর হাউ টু রাইট টাইটেল এন্ড ডিসক্রিপশন, টাইটেল এবং ডিসক্রিপশনগুলোকে কিভাবে লিখতে হবে বা টাইটেল এন্ড ডিসক্রিপশনের মধ্যে কিভাবে থাকবে এবং লটস মোর। মূলত এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে মেইন ফোকাস অন পেজ এসইওর মধ্যে। এই কয়েকটা জিনিস হচ্ছে মেইন ফোকাস। সোশ্যাল মিডিয়া থেকে যখন কোনো ট্রাফিক আমাদের ওয়েবসাইট বা আমাদের গিগ ভিজিট করে তখন সেটা হয় সোশ্যাল সিগন্যাল বলি আমরা সেটাকে, ঠিক আছে? তখন সেটাকে সোশ্যাল সিগন্যাল বলে। এবং ব্যাকলিংকের থ্রুতে যখন কোনো ভিজিটর কোনো ওয়েবসাইটে, পপুলার কোনো ওয়েবসাইটে ব্যাকলিংকের থ্রুতে যখন কোনো ভিজিটর আমার ওয়েবসাইট ভিজিট করে সেটা হইতেছে এসইও সিগন্যাল বলি আমরা, বা অফ পেজ এসইও সিগন্যাল বলি। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলছে দিস ইজ ডিফারেন্ট ফ্রম অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে কাজ করা, হ্যাঁ, এবং ওয়েবসাইটের বাহির থেকে ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে আসা, ওয়েবসাইটের অথরিটি বাড়ানো, এটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ। বাট অন পেজ এসইওটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যেই আমাকে ওয়েবসাইটটাকে যে আর্টিকেল বা কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করা, এটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। আচ্ছা, ওয়াই অন পেজ এসইও ইম্পর্টেন্ট?
Does traditional on-page SEO still make a difference in 2020? In fact, Google own how search works reports status. গুগলের সার্চ রিপোর্ট স্ট্যাটাস মানে গুগলের সার্চ গুগল যে সার্চ অ্যালগোরিদম গুগলের যে অ্যালগোরিদম আছে সেটা কিভাবে কাজ করে আর সেটা কিভাবে কাজ করে এখানে বলছে দ্য মোস্ট বেসিক সিগন্যালস দ্যাট ইনফরমেশনস দ্য রিলেভেন্ট ইজ হোয়েন এ ওয়েব পেজ কন্টেন্ট দ্য সেম কিওয়ার্ডস as your search query. If those keywords appear on the page or if they appear in the headline or body of the text, the information is more likely to be relevant. এটার মানে কি বলছে? এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে যে যখন একটা ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডটা সার্চ কোয়েরি কিওয়ার্ড মানে অডিয়েন্স যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে, এটা আমরা খুব ভালো করেই জানি, কিওয়ার্ড রিসার্চ আমরা শুরুতেই দেখছি। হ্যাঁ, তো আমরা জানি যে কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে জানি যে অডিয়েন্স কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে, হ্যাঁ, সার্চ ভলিউম আর কি। তো অডিয়েন্স যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতেছে সেই কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটের টাইটেলের মধ্যে, হেডলাইনের মধ্যে, টেক্সট কন্টেন্টের মধ্যে এবং বিভিন্ন জায়গায় যদি গুগলের অ্যালগোরিদম বা গুগল এই সার্চ কিওয়ার্ডটা যদি খুঁজে পায় তাহলে সেই কন্টেন্টটাকে বা সেই ওয়েবসাইটটাকে গুগল রিলেভেন্ট ওয়েবসাইট হিসেবে ধরে নেয় এবং তখনই গুগল ওই ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজটাকে বা ওই কন্টেন্টটাকে গুগল র্যাঙ্কে নিয়ে আসে বা অডিয়েন্সের সামনে ওই পেজটাকে শো করায়। ক্লিয়ার? জি ভাই। কি যে বুঝছেন নিজেও বোঝেন নাই, ভালো বুঝলে বুঝপাতা, না বুঝলে ইউজ করা হয়েছে, কতবার ইউজ করা হয়েছে বা হচ্ছে যে কিরকম ইউজ করা হয়েছে, কোথায় কোথায় ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে যে সে চেক করে। আচ্ছা, তারপরে কি বলছে, our analysis for 11 million Google search results found of a correlation between keyword reach, title text and first page rank. এই ব্যাকলিঙ্কও 11 মিলিয়ন গুগলের সার্চ রেজাল্ট যে করছে, অ্যানালাইজ করে দেখছে যে ওই যে কিওয়ার্ডগুলো দিয়ে গুগল যে কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে রেজাল্ট নিয়ে আসছে ওই রেজাল্টগুলোর মধ্যে ওই কিওয়ার্ডটা টাইটেল ট্যাগের মধ্যে যে ওয়েবসাইটের টাইটেল ট্যাগের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেই টাইটেলটা বা সেই ওয়েবসাইটগুলো নিয়ে হচ্ছে যে ফার্স্ট পেজে র্যাঙ্কে আসছে। আচ্ছা, and if you search for any competitive keywords you will notice that the top ranking page almost all use the exact keyword in their title. And কি বলছে, and if you search for any competitive keyword, আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেন না কেন, গুগলে সার্চ করলে দেখতে পারবেন you will notice that the top ranking pages almost all use that exact keyword in their title. সবাই তাদের টাইটেলের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করছেন সেই কিওয়ার্ডটা তাদের টাইটেলের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে। যেমন হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোয়েটসের মধ্যে দেখেন, লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেকটা এই যে লাইফ ইন্স্যুরেন্স কোয়েট দিয়ে সার্চ করছে তার প্রত্যেকটা রেজাল্টের মধ্যেই সেই কথাটা এক্স্যাক্টলি হুবহুব অমন করেই আছে, যার কারণে যেসব ওয়েবসাইটের মধ্যে এক্স্যাক্টলি হুবহুব সেম টু সেম আছে ঠিক সেই ওয়েবসাইটগুলোকে সেই রেজাল্টগুলোকেই গুগল ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসছে। দ্যাটস ইট, there's more to on-page SEO than charming keywords into your page's HTML. To rank your content in 2021 you also need to optimize your content for user experience. আপনাকে যদি 2021 সালে যদি আপনি আপনার ওয়েবসাইটের ওয়েব পেজটাকে বা কন্টেন্টটাকে অপটিমাইজ করতে চান তাহলে কি করতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স, বাউন্স রেট বাড়াইতে হবে, বাউন্স রেট যেন কম হয়, তারপরে সার্চ ইন্টেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে, পেজ লোডিং স্পিডের দিকে লক্ষ্য রাখতে হবে আর ক্লিক থ্রু রেট বা সিটিআর এর দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এসইও, অন পেজ এসইও। আচ্ছা, এখন চ্যাপ্টার 2 এ যে অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর এসইও, প্রথম অপশনটা কি ছিল, কই গেল, অপটিমাইজ ইওর কন্টেন্ট। এই যে অপটিমাইজ ইওর কন্টেন্ট বলতে কি কি বোঝাইছে এখন দেখি।
Now that you have seen why on-page SEO is still matter, it's time to start optimize your content. Specifically in this chapter, I am going to show you how to keyword optimize every page on your website. So if you have ever wondered how do I actually use keywords in my own page, you will love the actionable tips in this chapter. Use your keyword targeted keyword in the first 100 words. খুব সুন্দর একটা মেসেজ, ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস। মানে গুগল এটাও বলছে যে টাইটেলের মধ্যে তো ইউজ করবেনই, এতক্ষণ তো বললো, তারপরে বলতেছে যে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের 100টা প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা একবার ইউজ করেন। দিস ইজ অ্যান ওল্ড স্কুল অন পেজ এসইও ট্যাকটিক্স দ্যাট স্টিল মেক এ ডিফারেন্স। এখন পর্যন্ত এই মেথডটা কাজ করে। হ্যাঁ, গুগল যেসব ওয়েবসাইটের ফার্স্ট 100 রেজাল্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড বা মেন কিওয়ার্ডটাকে অন্তত একবার হলেও খুঁজে পায়, সেই রেজাল্টটাকে গুগল প্রায়োরিটি দেয়। ঠিক আছে, নিচে গেলে দেখতে পারবেন। All you need to do is use your main keyword once in the first 100 to 150 words for your article. For example, in my article optimize around the keyword email marketing. Email marketing একটা আর্টিকেলের মধ্যে I mentioned that keyword right off the bat. এই দেখেন, এর প্রথম একটা কন্টেন্ট ছিল ইমেল মার্কেটিং। সেই ইমেল মার্কেটিং এর এই যে প্রথম 100টা কন্টেন্টের মধ্যে ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা সে ইউজ করছে। দিস ইজ হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, গুগল পুটস মোর ওয়েট অফ টার্মস দ্যাট শো আপ আর্লি ইন অন দ্য পেজ। মানে গুগল যখন একটা কন্টেন্টের মধ্যে, এই যে এখানে কন্টেন্টের মধ্যে দেখেন, এই যে এখানে কন্টেন্টের মধ্যে আমরা গুগল সার্চ করছি কি অন পেজ এসইও। ঠিক আছে, এর প্রথম 100টা কন্টেন্টের মধ্যে এখন তো এখানে অন পেজ এসইও কথাটা আছে না? অন পেজ এসইও কথাটা আছে? আচ্ছা, সোহাগ ভাই নাই? সোহাগ ভাই নাই? কামরুল ভাইয়ের কথা শুনি না। কামরুল ভাই কই? ভাই আমি আছি, আমার এখানে নয়েজ একটু বেশি তো এই জন্য মিউট করে আছি, শুনতেছি। এই যে এখানে ভাইয়া আসি, ওই নামাজ পড়তে একটু এজন্য একটু। আচ্ছা ঠিক আছে, বলবেন না তাহলে নামাজে ব্রেক দিতাম। ওই সমস্যা নেই ভাই। আচ্ছা, এখন হয়ে প্রথম গেছে। 100টা কিওয়ার্ডের মধ্যে অন পেজ এসে এই কথাটা একবার ইউজ হয়েছে। ঠিক আছে, তো কোথায় ছিলাম? চ্যাপ্টার 2। আচ্ছা, চ্যাপ্টার 2 এর মধ্যে ছিলাম। হ্যাঁ, এটা এখানে এটাই বলছে যে কই গেল এখানে এটাই বলছে যে আর্টিকেলের প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে অন পেজ এসইও কথাটাকে সে একবার ইউজ করছে। হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, গুগল পুটস মোর ওয়েট টার্মস শো আপ আর্লি ইন দ্য পেজ। আচ্ছা, use your targeted keyword terms in the first 100 words. ঠিক আছে, which makes sense. Imagine that you just published an article about the keto diet. If your article or really was about the keto diet, would it make sense to first use the term keto diet halfway down the page? Of course not. Which is why you want to drop your keyword somewhere in the first 100 of 100 or so. This is one of those little things that helps Google understand that your page is all about. মানে আপনি যখন ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে যখন আপনার কিওয়ার্ডটাকে ইউজ করবেন, 100 ওয়ার্ডের মধ্যে যখন কিওয়ার্ডটাকে ইউজ করবেন, তখন কি হবে? তখন ওই ওয়েবসাইটটাকে গুগল প্রায়োরিটি দিবে এবং গুগলের এটা বুঝতে সুবিধা হবে যে ওই ওয়েবসাইটটা বা ওই ওয়েব পেজটা হচ্ছে এই কিওয়ার্ডের বা এই টপিকসের উপরে অনেক ইনফরমেশন আছে বা এই টপিকস রিলেটেড এই ওয়েবসাইটটা বা এই ওয়েব পেজটা। আচ্ছা, হোয়াট ইউর ব্লগ পোস্ট টাইটেল ইন অ্যান H1 ট্যাগ। এখানে কি বলছে? ব্লগ পোস্ট টাইটেলটা H1 ট্যাগে লেখা এবং ব্লগ পোস্ট টাইটেলটা H1 ট্যাগে লেখা এবং টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে ইউজ করা। The H1 tag is like a mini title tag. Google understand the structure of the page. আচ্ছা, এই যে H1 ট্যাগের মধ্যে যখন আমি কিওয়ার্ডটা ব্যবহার করব,
তো H1 ট্যাগটার ফলে গুগলের ইজি হয় মানে গুগলের বুঝতে সুবিধা হয় যে এই পেজের স্ট্রাকচারটা এই পেজটা এই টপিকসের উপরে বিল্ড করা। Most platforms automatically added the H1 text to your blog post title. If that's the case, you are all set. আচ্ছা, এই যে H1 ট্যাগের মধ্যে টাইটেলটা লিখলে এরকম হয়। তারপরে হেডলাইন H2 ট্যাগ, H1 ট্যাগ আর H2 ট্যাগ, H1 ট্যাগ একটু বড় হয় H1 ট্যাগের থেকে। H2 ট্যাগ যেমন H1 ট্যাগ হচ্ছে উপরেরটা, সবার উপরেরটা, এটা হচ্ছে H1 ট্যাগ। তার নিচে এই যে এইগুলো হচ্ছে H2 ট্যাগ। আরে কই গেল, অনেক নিচে চলে আসছে। হ্যাঁ, তারপরে এই যে এগুলা হচ্ছে H2 ট্যাগ। The will and H2 tag break your on page SEO none but it can hurt তেমন কিছু নেই। আচ্ছা, আমি একটু অন্য একটু ভাবলাম H1 H2 ট্যাগটা ভাই একটু। আচ্ছা, H2 ট্যাগটা এখানে হচ্ছে include your targeted keywords at least once sub headline। H1 H2 হচ্ছে ফন্ট মূলত, আচ্ছা, হ্যাঁ, H2 বিভিন্ন ফন্ট সাইজ। word the sub headline in an H2 tag। will an H2 tag make or break your on page SEO। আপনি যদি H2 ট্যাগটা যদি স্মার্টলি বা খুব ভালোভাবে যদি ইউজ করতে না পারেন, তাহলে সেটা আপনার এসইওর জন্য খারাপ হতে পারে অথবা ভালো হতে পারে না। বাট ইট ক্যান হার্ট অ্যান্ড my own on page experiment have shown me that warping your targeted keyword in H1 tag can make me a dent। মানে আপনি যখন আপনার H2 ট্যাগের মধ্যে যখন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, নিচে বলছে, এখানে তো বললো এতক্ষণ থেকে কি বলতেছে, এতক্ষণ থেকে বলতেছে যে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড অ্যাড করেন, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড অ্যাড করেন, H1 ট্যাগের মধ্যে কিওয়ার্ড অ্যাড করেন, H2 ট্যাগের মধ্যে কিওয়ার্ড অ্যাড করেন। এখন আসছে যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি কি? কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি ইজ জাস্ট লাইক ইট সাউন্ডস, ইটস হাউ মেনি টাইমস ইউর কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য কন্টেন্ট। কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আপনার কতগুলো ওয়ার্ডের কন্টেন্ট এবং সেই কন্টেন্টের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটাকে কতবার ইউজ করছেন। আপনি আপনার হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি কি এখানে ফ্রিকোয়েন্সি হিসেবে ধরা আছে? ওটাই আসতেছে নিচে, ওটাই নিচে আসতেছে যে আপনি আপনার কিওয়ার্ডটাকে কতবার ইউজ করছেন আপনার কন্টেন্টের মধ্যে। আচ্ছা, Google may deny that using the same keyword multiple time helps, but SEO pros with experience will tell you that it definitely works। আপনি যখন আপনার কিওয়ার্ডের, আপনার আর্টিকেলের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে মাল্টিপল টাইম ইউজ করবেন, তখন এটা আপনার জন্য খুবই হেল্পফুল। Think about it this way. Imagine that you have a page that Google thinks is about a specific keyword, but that keyword only appears once on the page। আপনি যখন আপনার আর্টিকেলের মধ্যে বা পোস্টের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে মানে ইউজ করবেন, বেশিবার ইউজ করবেন, তখন গুগল চিন্তা করবে যে হ্যাঁ, গুগল ধরে নেবে যে হ্যাঁ, এই কিওয়ার্ড, এই আর্টিকেলটা বা এই পোস্টটা হচ্ছে যে এই কিওয়ার্ডের উপরে ফোকাস করে বিল্ড করা। বাট সেটা যদি আপনার একবার ইউজ করেন, তাহলে কিন্তু সেটা গুগলকে একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে না। আচ্ছা, উপরে বলে দিল কি এতক্ষণ যে আপনি যতবার ব্যবহার করবেন ততবার ভালো। এখন নিচে কি বলে দিচ্ছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সির কিওয়ার্ড। আপনি যখন একবার ইউজ করবেন আপনার কিওয়ার্ডটা পুরো আর্টিকেলের মধ্যে, সেটা হবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সির কিওয়ার্ড আর হাই ফ্রিকোয়েন্সির কিওয়ার্ড। How confident can they be that the page is about that keyword? Not very. On the other hand, if the page mentions the keyword 10 times, Google can be more confident about the page topics। মানে আপনি যদি আপনার কিওয়ার্ডের মধ্যে, আপনার কন্টেন্টের মধ্যে যে একবার কিওয়ার্ডটা ইউজ করেন, তাহলে সেটার থেকে আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে 10 বার আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করেন, সেটা গুগলকে কনফিডেন্ট দেয় বা সেটা গুগলকে একটা ক্লিয়ার মেসেজ দেয় যে হ্যাঁ, এই অন পেজ এসইও কথাটার উপরে এই ওয়েবসাইটটা পুরাপুরি এস্টাবলিশড বা ফুল ইনফরমেটিভ একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ। যদি আপনি 10 বার ইউজ করেন, তাহলে সেটা হয়ে যাবে যে হাই ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড। আচ্ছা, to be clear, this is not about keyword stuffing or anything like that। 10 বার ইউজ করতে বলছে,
বাট তার পরের লাইনে বলে দিছে এটা মাথায় রাখতে হবে যেন সেটা কিওয়ার্ড স্টাফিং না হয়ে থাকে। আমি কিন্তু কিওয়ার্ড স্টাফিং করার কথা বলতেছি না। It simply mention your targeted keyword a few times to confident to Google that your page really is about the page. আপনাকে এমন করে কিওয়ার্ডটাকে ইউজ করা, হ্যাঁ, এমন করে টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করা যেন সেটা গুগলকে একটা ক্লিয়ার মেসেজ দেয় বা গুগলের বুঝতে সুবিধা হয় যে এই টপিকসের উপরে এই ওয়েব পেজটা বিল্ড করা। আচ্ছা, ফর এক্সাম্পল ওয়ান অফ আওয়ার পোস্ট র্যাঙ্ক ইন দ্য টপ 3 ইন গুগল ফর দ্য কিওয়ার্ড ইউটিউব এসইও। আমাদের একটা পেজ আছে, এই যে এখানে এটা পেজ আছে, আর্টিকেল আছে, এই যে এই আর্টিকেলটা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, এই যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তো এই আর্টিকেলটা গুগলের ইউটিউব এসইও লিখে সার্চ করলে গুগলের টপ 3টা রেজাল্টের মধ্যে একটা রেজাল্ট সার্চ করে দেখতে পারেন, টপ 1 রেজাল্ট থাকবে। এটা তো টপ 3 রেজাল্ট দেখাচ্ছে, আমি সার্চ করছিলাম সেদিন টপ 1 রেজাল্ট দেখায়। তো ইউটিউব এসইও লিখে সার্চ করলে, সার্চ করি পরে ফির করবেন ভাইয়া একটু করে দেখান। দেখেন ব্যাকলিঙ্ক ওর ইউটিউব এসইওর এই রেজাল্টটা ফার্স্টে চলে আসছে, ফার্স্ট রেজাল্টটাই হচ্ছে সেটা। আচ্ছা, তো এইখানে কি বলছে, হাউ মেনি টাইমস ডু ইউ থিঙ্ক আই ইউজ দ্য এক্সাক্ট টার্ম ইউটিউব এসইও ইন দ্যাট 3200 ওয়ার্ড পোস্ট। মানে তুমি কি চিন্তা করতেছো যে আমি আমার ইউটিউব এসইও কিওয়ার্ডটা কতবার ব্যবহার করছি 3200 ওয়ার্ডের মধ্যে? অনলি 6 টাইমস। So yeah, there's no need to go overboard here. As long as you use your keyword naturally a few times, you are good. এটার মানে এই না, শুরুতে বলছে যে একটা কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা যদি একবার আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন তাহলে সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড। আবার যদি 10 বার ইউজ করেন সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কিওয়ার্ড। যদি 10 বার ইউজ করেন তাহলে গুগলের কাছে ক্লিয়ার একটা মেসেজ যায় বা গুগল কনফিডেন্ট হয় যে এটা এই টপিকসটা এই রিলেটেড। আবার তারপরে বলছে যে এটা আপনার কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, হ্যাঁ এটা আপনি করতে পারবেন কিন্তু সেটা ন্যাচারালি বা নর্মালি, যেটা একটা কথা বলতে গিয়ে যেটা বলা লাগে সেটাই বলবেন আপনি। মানে একটা কন্টেন্ট ইউটিউব এসইও বা আজিজুল ইসলাম, এখন আজিজুল ইসলাম সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আজিজুল ইসলাম কথাটা না বলেই সে বা তিনি বা তার এই কথাগুলো যদি ইউজ করি তাহলে সেই জিনিসটা শুনতে দেখতে শ্রুতি মধুর লাগে। বারবার যদি আজিজুল ইসলাম বলি তাহলে সেই জিনিসটা শুনতে বিচ্ছিরি লাগবে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে বলছে যে 10 বার ইউজ করতে বলছে, ঠিক আছে, কিন্তু এমন করে ইউজ করা যাবে না যেন সেই জিনিসটা শুনতে বিচ্ছিরি দেয় এবং সেটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়। কিওয়ার্ড স্টাফিং কি বলছিলাম আপনাদেরকে আমি, যে সেটা ডেনসিটি যেন 2 থেকে 5% মধ্যে থাকে। 2 থেকে 5% বেশি হইলে সেটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। ঠিক আছে, তো এই 2 থেকে 5% মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে তাহলে সেই কিওয়ার্ডটা গুড, ন্যাচারালি যদি আপনি ইউজ করেন আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে তাহলে সেটা গুড। এবং সেটা এটা তারা নিচে এক্সাম্পল হিসেবে বলছে যে আমাদের ইউটিউব এসইও রিলেটেড একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে তুমি গুগলে সার্চ করে দেখো, এটা টপ 3 রেজাল্টের মধ্যে একটা। এটার মধ্যে 3200টা ওয়ার্ড আছে, 3200 ওয়ার্ডের মধ্যে আমরা ইউজ করছি শুধুমাত্র 6 বার এই কিওয়ার্ডটা। তো তারপরে এটাই বলছে যে এর দ্বারা এই বোঝাচ্ছে যে তোমার কিওয়ার্ডটাকে অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে ওভার ইউজড করা যাবে না, তোমাকে ন্যাচারালি যেটা না করলে নেয় বা যেটা করা যায় সেটাই তুমি করবা, এটাই বোঝাচ্ছে। কিওয়ার্ড স্টাফিং বলতে সে বলেই দিছে যে এখানে ইনডিরেক্টলি সে বলে দিছে যে কিওয়ার্ড ডেনসিটিটা তোমাকে মেনে চলতে হবে। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আমরা জানি 2 থেকে 5%। ঠিক আছে, ইউজ এক্সটার্নাল লিঙ্কস, কিছু এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে বলছে। যে এক্সটার্নাল লিঙ্কস টু রিলেটেড পেজ হেল্পস গুগল ফিগার আউট ইউর পেজেস টপিক। এক্সটার্নাল লিঙ্ক মানে ওই যে ব্যাকলিঙ্ক করা, ব্যাকলিঙ্ক কেন ইম্পর্টেন্ট দেখেন এখানে। ব্যাকলিঙ্ক কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে
যখন আপনি সরি ব্যাকলিঙ্ক না, আপনার পেজ থেকে যখন বাহিরের কোনো পেজকে আপনি মেনশন করবেন, বাহিরের কোনো পেজের ব্যাকলিঙ্ক করে দিবেন, যেটা হচ্ছে যে গেস্ট পোস্ট করে, যেটা গেস্ট পোস্টের থ্রুতে যেটা ব্যাকলিঙ্ক করে, ব্লগ কমেন্টের থ্রুতে না, গেস্ট পোস্টের থ্রুতে যখন ব্যাকলিঙ্ক করবেন, তখন কি দাঁড়াচ্ছে, তখন গুগলের এই জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে যে হ্যাঁ তোমার ওয়েবসাইটের কন্টেন্টটা বা তোমার কন্টেন্টটা স্পেসিফিক্যালি এই টপিকসের উপরে বিল্ড করা, কারণ তুমি আরো বেশ কয়েকজনকে রেফার দিছো। It also shows Google that your page is hub of actually info. হ্যাঁ, আপনার পেজের মধ্যে এটা গুগলকে মেনশন করে, আপনার যত এক্সটার্নাল লিঙ্ক থাকবে সেটা গুগলকে মেনশন করবে যে আপনার পেজটা মধ্যে কতগুলো, আপনার পেজটা একটা ইনফরমেটিভ পেজ। And this is not just a theory. They create 10 new websites. আচ্ছা, the Flock and Reboot Online, এদের একটা এক্সপেরিমেন্ট চালাইছে তারা। দে ক্রিয়েট 10 নিউ ওয়েবসাইট, তারা 10টা নিউ ওয়েবসাইট তৈরি করছে। তার মধ্যে হাফ অফ দ্য ওয়েবসাইট লিঙ্কড আউট অথরিটি সাইট। তারা 10টা ওয়েবসাইটের মধ্যে 5টা ওয়েবসাইটে অথরিটি সাইট বলতে যেমন বোঝাইছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গুড অথরিটি সাইট, কারণ ওদেরকে সবাই ট্রাস্ট করে, এরকম ট্রাস্টেড সাইট। এরকম 10টা ট্রাস্টেড সাইটের মধ্যে 5টা সাইটের মধ্যে তারা এরকম অথরিটি ওয়েবসাইটের লিঙ্ক দিছে, এক্সটার্নাল লিঙ্ক দিছে, আর 5টাতে কোনো লিঙ্ক দেয়নি। তো যেই 5টার মধ্যে তারা লিঙ্ক দিছিল সেই 5টাকে পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে, কিন্তু যেই 5টার মধ্যে লিঙ্ক দেয়নি সেই 5টাকে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এই যে হচ্ছে অবস্থা, বুঝতে পারিয়েছেন? আচ্ছা, কি বললেন? তারা 10টা পেজের উপরে 10টা ওয়েবসাইটের উপরে এক্সপেরিমেন্ট করছে। 10টা ওয়েবসাইটের মধ্যে 5টা ওয়েবসাইটে তারা অথরিটি ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্ক রাখছিল। অথরিটি ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্ক রাখছিল। উদাহরণস্বরূপ আপনি হচ্ছে লুমনা প্রিয়া আপু। আচ্ছা, এখন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি এক্সপোজ করছেন যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখন আপনি আপনার নিজেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্রমাণ করতে গিয়ে, আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো প্রমাণ করতে গিয়ে আপনার যে ফাইবার প্রোফাইল লিংক আছে সেই ফাইবার প্রোফাইলে 200-300 কাজ করছেন, রিভিউ আছে 200-300, এর ওই প্রমাণস্বরূপ আপনি ওই ফাইবার প্রোফাইল লিংকটা দিয়ে দিচ্ছেন, এবং আপনি যে স্কিলড ট্রেইনড হয়েছেন আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে বা এলইডিপি থেকে, সেই এলইডিপির ওয়েবসাইটের বা আইসিটি মিনিস্ট্রির লিঙ্কটা আপনি দিয়ে দিচ্ছেন যে প্রমাণস্বরূপ আমি এই দুইটা অর্গানাইজেশন থেকে বা এই অর্গানাইজেশন থেকে আমি স্কিলড ট্রেইন আপ পাইছি, এবং আমি এই প্ল্যাটফর্মে এই মার্কেট প্লেসে আমি প্রফেশনালি কাজ করতেছি, এবং আমার কাজের প্রুফ হিসেবে এখানে এতগুলো কাজ আমি অলরেডি সাবমিট করছি। এই দুইটা প্রুফ দিছেন আপনি। তো এরকম যখন আপনি আপনার রিলেটেড হাই অথরিটি কোনো সাইট, এই দুটো তো অবশ্যই হাই অথরিটি, আপনার থেকে ফাইবার বেশি ট্রাস্টেড এবং আইসিটি মিনিস্ট্রি বা আইসিটি ডিভিশন বেশি ট্রাস্টেড, তাই না? আচ্ছা, তো আইসিটি ডিভিশন এবং ফাইবার এই দুটো হচ্ছে আপনার থেকে বেশি ট্রাস্টেড। তো আপনি আপনার নিজেকে প্রমাণ করার জন্য যখন ফাইবার এবং আইসিটি মিনিস্ট্রির রেফারেন্স দিচ্ছেন, তখন আমরা বা গুগল এটা ধরে নিচ্ছি যে হ্যাঁ আপনি ট্রাস্টেড একটা পারসন, আপনি একটা অথরিটি পারসন, বা আপনার একটা ভ্যালু আছে, বা আপনি যেটা বলতেছেন সেটা সঠিক। ঠিক আছে? তো এরকম যখন কোনো কন্টেন্টের মধ্যে হাই অথরিটি সাইটের যখন লিঙ্ক আপ করে দেওয়া হয়, তখন গুগল এটা ধরে নেয় যে এই ওয়েবসাইটটার মধ্যে অনেক বেশি ইনফরমেশন আছে, এবং এটা একটা অথরাইজড প্ল্যাটফর্ম, যে কথাগুলো বলতেছে এই কথাগুলো 100% সঠিক, কারণ এর রেফারেন্স হিসেবে এই আর্টিকেলের মধ্যে আরো 2-4টা হাই অথরিটি সাইটের এক্সটার্নাল লিঙ্ক আছে। তার মানে হচ্ছে এই যে এ পারফেক্ট একটা পারসন, এই কিওয়ার্ড রিলেটেড পারফেক্ট একটা আর্টিকেল, পারফেক্ট একটা ওয়েবসাইট এই আর্টিকেলের উপরে বা এই কিওয়ার্ডের এই কনসেপ্টের উপরে। তখন এইটা বোঝে গুগল, এটা মেসেজ পায়, এবং তখন ওই ওয়েবসাইটটাকে গুগল প্রায়োরিটি দেয় র্যাঙ্কের জন্য। ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, বুঝছি।
আর কোনো কোশ্চেন? মাহমুদা আপু আছেন? জি ভাইয়া আপু থামেন। আরে বাবা তো সময় লাগে গানটা গেল এখনো হচ্ছে এখনো হচ্ছে আমার বলা হয় না কেন? কি বলছে? অপটিমাইজ ইওর ইউআরএল ফর এসইও। আপনার ইউআরএলটাকে এসইও ফ্রেন্ডলি করা। আচ্ছা, ইওর ইউআরএল স্ট্রাকচার ইজ underrated part of on-page SEO. Yes, Google recently started to use wide version of URL in the search result. মানে গুগল রিসেন্টলি এই জিনিসটাও চেক করতেছে যে আপনাদের মানে যেসব ওয়েবসাইটের বা যেসব ওয়েব পেজের ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা আছে সেই ওয়েবসাইটটাকে বা সেই ইউআরএলটাকে বা সেই ওয়েব পেজটাকে গুগল প্রায়োরিটি দিচ্ছে। এটা দেখেন, এটা এখানে বলছে যে এখানে ব্যাকলিংক রিলেটেড, হ্যাঁ ব্যাকলিংক রিলেটেড তাদের একটা পোস্ট গুগলে র্যাঙ্ক করছে এবং সেই ব্যাকলিংক রিলেটেড কথাটা মানে ব্যাকলিংক কথাটা তার টাইটেলের মধ্যে আছে এবং তার কিওয়ার্ডের মধ্যেও ইউআরএল এর মধ্যেও আছে। কে বুঝতে পারছেন? জি ভাইয়া। But even then, the terms that you use in URL show up here plus. আচ্ছা, এখানে কি বলছে? SEO friendly URL মধ্যে কি বুঝছে দেখেন। So I would say that your URL is actually more important now than before. With that, here is how to create SEO friendly URL. SEO friendly URL কিভাবে তৈরি করতে হয়? SEO friendly URL তৈরি করার শর্ত হচ্ছে make your URLs short, include a keyword in every URL. আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে। দেখেন এদের ইউআরএলটা কত শর্ট এবং তাদের ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা আছে। আচ্ছা, seriously that's it. For example, my guide to link building is optimized around the keyword link building, so I use that keyword in my URL. এই যে দেখেন লিঙ্ক বিল্ডিং টাইটেলের মধ্যেও রাখছে, তার ইউআরএল এর মধ্যেও রাখছে। That's not to say that your URL should only have your keyword. It's perfectly fine to add an extra word or two for your URL. ঠিক আছে, যেমন হচ্ছে ভিডিও মার্কেটিং গাইড, ভিডিও মার্কেটিং কথাটা ইউআরএল এর মধ্যে আছে এবং এক্সট্রা দুই একটা ওয়ার্ড আছে। যে এখানে বলছে যে এক্সট্রা দুই একটা ওয়ার্ড ইউজ করা। এই যে যেমন এখানে ওয়াচ টাইম এখানে এক্সাক্ট দুইটা ওয়ার্ড আছে। হ্যাঁ, তার আগেও হচ্ছে যে ইউটিউব কথাটা আছে। আচ্ছা, তাহলে অপটিমাইজ ইউআরএলটা হচ্ছে শর্ট করতে হবে আর ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। এটাই হচ্ছে অপটিমাইজ ইউআরএল। আচ্ছা, তারপরে কি হচ্ছে অপটিমাইজ টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। অপটিমাইজ টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। অপটিমাইজ টাইটেল মানে আমার হচ্ছে কন্টেন্ট হবে, সেই কন্টেন্টের মধ্যে অপটিমাইজ টাইটেল লিখতে হবে, টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে এবং ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করতে হবে। ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন হাউ টু অপটিমাইজ ইওর টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু গুগল টাইটেল ট্যাগ সিস্টেম হেল্প এ লট উইথ ইওর র্যাঙ্কিং. So that's all to optimize, and it's the same story with your description. Google may not use your description to understand the content in your page, but searchers use it to figure out which result to click on. So if you want to write SEO friendly title tag and description, the chapter 6 is for you. Front load your title tag. In my opinion, your title tag is the most important on-page SEO factor. That's because your title tag gives search engines a high-level overview of what your page is all about. In my experience, the closer the keyword is to the beginning of the title, the more weight it has with search engine. এখানে কি বলছে? এখানে বলছে যে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে ইউজ করা এবং টাইটেলের ফ্রন্টে যত ক্লোজলি, সবার ফার্স্টে ফ্রন্টে যত ক্লোজলি ইউজ করা পসিবল, যত ক্লোজলি ইউজ করা সম্ভব তত ক্লোজলি যদি ইউজ করেন বা করতে পারেন তাহলে সেটা আপনার জন্য, যত ক্লোজলি ইউজ করতে পারবেন তত আপনার জন্য বেস্ট, সেটা সার্চ ইঞ্জিন প্রেফার করে। ফ্রন্ট লোড ইওর কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। এই যে
এখানে বলছে here is an example for my big list of SEO tools একটু করে দিন SEO tools the complete এই দেখেন এখানে একটা ব্লগ পোস্ট লিখছে ব্লগ পোস্টের মধ্যে টাইটেলের মধ্যে লিখছে যে SEO tools the complete list 2020 আপডেট এর যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে শুরুতেই সে হচ্ছে যে SEO tools কথাটা ইউজ করছে শুরুতেই সে SEO tools কথাটা ইউজ করছে your keyword does not necessarily have to the one in the very beginning in your title it does not always make sense to do that but the closer your title is to the front of your title tag is better কমপ্লিট একদম টু দি পয়েন্ট যেটাই আপনার কনফিউশন থাকবে সেই কনফিউশনটাই এরা দূর করে দিচ্ছে ওখানে নোট দিয়ে ওরা ওদের আরো আর্টিকেল আছে সেই আর্টিকেলকে রেফারেন্স হিসেবে দিয়ে দিচ্ছে As for example, our href alternative post includes the modifiers free and paid. এই যে দেখেন href alternative এই যে our href alternatives এদের কিওয়ার্ড হচ্ছে href alternative সে শুরুতে রাখতে পারে নাই কিন্তু শুরুতে তার আগে কি রাখছে href alternative এর শুরুতে রাখছে বেস্ট এবং শেষে সে রাখছে হচ্ছে ফ্রি পেইড এই দুইটা কথা রাখছে ঠিক আছে এরকম সামনে পিছনে কিছু অ্যাড করে দেওয়া মানে এইভাবে টাইটেলটাকে মডিফাই করতে বলছে সে আর কিছু নাই এইটাই তো এগুলাই ভাই অন পেজ এসইও হ্যাঁ ভাইয়া এগুলাই অন পেজ এসইও বলছে use unique keyword rich metadata description Google search engine optimization status guide status that adding description meta tags to each of your pages is always a good practice আপনার ডেসক্রিপশনে প্রত্যেকটা পেজের একটা ডেসক্রিপশনের মধ্যে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন যদি রাখেন সেটা সব সময় একটা গুড প্র্যাকটিস এবং and Google recently recommend that you write your own meta description এবং Google এখন বেশি প্রায়োরিটি দেয় আপনার মেটা ডেসক্রিপশন যদি আপনি নিজেই লেখেন তো মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগ এই যে দুই লাইন এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগ এটা আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম মনে আছে জি ভাই আচ্ছা মেটা ডেসক্রিপশন কি হেল্প করে দ্যাটস বিকজ এ গুড মেটা ডেসক্রিপশন হেল্পস ইওর রেজাল্ট স্ট্যান্ড আউট হুইচ ক্যান বুস্ট ইওর অর্গানিক সিটিআর ক্লিক থ্রু রেট তার কারণটা হচ্ছে একটা টাইটেল দেখে একটা অডিয়েন্স একটা আইডিয়া পায় হ্যাঁ এই আর্টিকেলের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে এই টপিক রিলেটেড আছে বাট মেটা ডেসক্রিপশনের মধ্যে কিন্তু এই দুই লাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করা যায় অডিয়েন্সকে চিয়ার আপ করা যায় এই দুইটা লাইনের সেন্টেন্সের মধ্যে অডিয়েন্সকে খুব সুন্দর চিয়ার আপ করা যায় আপনার ওয়েবসাইট ভিজিট করার জন্য এই জন্য বলছে যে গুড মেটা ডেসক্রিপশন ক্যান হেল্পস ইউ টু গেট মোর সিটিআর ঠিক আছে গেট মোর সিটিআর হিয়ার ইজ দ্য ডিসক্রিপশন টেমপ্লেট ইউজ অ্যান্ড রিকমেন্ডেড এইখানে একটা ডিসক্রিপশন টেমপ্লেট দিছে আপনার মেটা ডিসক্রিপশনের মধ্যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা গুড মেটা ডিসক্রিপশন হয় যেমন দেখেন মেটা ডিসক্রিপশনের মধ্যে কি বলছে কন্টেন্ট ওভার এই দুই লাইনের মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে কি থাকতে হবে কন্টেন্টের একটা ওভারভিউ থাকতে হবে কন্টেন্টটা আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টটা কি রিলেটেড এটা একটা ওভারভিউ থাকতে হবে তারপরে স্পেসিফিক বেনিফিট আপনার ওয়েবসাইটে যে ভিজিট করবে অডিয়েন্সটা সে এখান থেকে কি বেনিফিটটা পাবে এবং কন্টেন্ট ডিসক্রিপশন একটা থাকতে হবে কন্টেন্টের একটা শর্ট ডিসক্রিপশন থাকতে হবে দেখেন পাশে এই যে এই তিনটা জিনিস থাকবে কখনো চিন্তা করছেন এরকম তিনটা জিনিস থাকবে একটা এই দুই লাইনের একটা সেন্টেন্সের মধ্যে এরকম তিনটা জিনিস থাকতে পারে দেখেন এখানে দিস ইজ এ কমপ্লিট গাইড টু অন পেজ এসইও এই যে কন্টেন্ট ওভারভিউ এটা কন্টেন্টের ওভারভিউ আছে না কমপ্লিট গাইড অন পেজ এসইও সম্পর্কে একটা কমপ্লিট গাইড আছে এই ওয়েবসাইটের মধ্যে তারপরে কি বলছে হায়ার র্যাঙ্কিং এই যে স্পেসিফিক বেনিফিটটা বলে দিছে যে তোমার এই কন্টেন্টটা গাইডটা পড়লে তুমি র্যাঙ্কে হায়ার র্যাঙ্কিং করতে পারো তুমি র্যাঙ্কে আসতে পারবা ঠিক আছে তারপরে কি হচ্ছে কন্টেন্ট ডিসক্রিপশন হচ্ছে ইন ডিপথ পোস্ট মানে এই পোস্টের মধ্যে অনেক ইন ডিটেইলস বলা আছে এটা হচ্ছে কন্টেন্ট ডিসক্রিপশন এই তিনটে কোনোদিন চিন্তা করছিলেন যে এতটুকু একটা দুই লাইনের একটা সেন্টেন্সের মধ্যে এত কিছু থাকবে ঠিক আছে তো কন্টেন্ট ডিসক্রিপশনটা নিজে লেখা এবং কন্টেন্টের মধ্যে এই তিনটা টপিকস যদি থাকে তাহলে সেই কন্টেন্টটা সেই ডিসক্রিপশনটা অনেক হেল্পফুল হয় আপনার ওয়েবসাইটে ক্লিক বাড়ায় বা আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে সাহায্য করে
তারপরে বলছে ইউ অলসো ওয়ান্ট টু ইনক্লুড ইউর কিওয়ার্ড ওয়ান্স ইন ইউর ডিসক্রিপশন। তারপরে বলেছে তোমার ডিসক্রিপশনের মধ্যে অন্তত একবার তোমার কিওয়ার্ডটা ইউজ করো। যেমন দেখেন এখানে অন পেজ এসইও না, অন পেজ এসইও, অন পেজ এসইও হচ্ছে এটা টাইটেলের মধ্যে ইউজ করছে অন পেজ এসইও, ইউআরএল এর মধ্যে ইউজ করছে অন পেজ এসইও, এবং কি মেটা ডিসক্রিপশনের মধ্যেও লেখা আছে অন পেজ এসইও। এটাই বলছে এখানে অন্তত একবার ইউজ করো। হোয়াই? বিকজ গুগল bold term that match of the person's query। এই যে দেখেন আমি এখানে ইউটিউব এসইও লিখছি, আমি এখানে ইউটিউব এসইও লিখছি, দেখেন যত জায়গায় ইউটিউব এসইও কথাটা আছে গুগল ওটাকে বোল্ড করে দিছে, গুগল ওটাকে বোল্ড করে দিছে। এটাই বলছে এখানে গুগল, আমি যদি যে কিওয়ার্ড যে কোয়েরিটা লিখে গুগলে সার্চ করি সেই ওয়ার্ডগুলো মেটা ডিসক্রিপশনের মধ্যে যদি থাকে সেই কিওয়ার্ড সেই রেজাল্টগুলোকে গুগল সার্চে নিয়ে আসে এবং ওই কিওয়ার্ডগুলোকে গুগল বোল্ড করে দেয়। এটা এখানে বলছে। আচ্ছা এখানে বলছে তারপরে রাইট এসইও কন্টেন্ট। এসইও কন্টেন্টের মধ্যে কি কি থাকবে? এসইও কন্টেন্টের মধ্যে থাকে নাও টাইমস টু পাবলিশ ইউর কন্টেন্ট দ্যাট ডিজার্ভ টু র্যাঙ্ক অন দিস প্রসেস গোজ টু বিয়ন্ড ইউজিং কিওয়ার্ড ইন ইউর পেজ টু র্যাঙ্ক ইউর কন্টেন্ট 2021 ইউর কন্টেন্ট নিডস টু বি। আপনার কন্টেন্টটা কোন কন্টেন্টটা আপনার র্যাঙ্ক করবে, কন্টেন্টের মধ্যে কি কি থাকলে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। কন্টেন্টটা হইতে হবে ইউনিক, কন্টেন্টটা হইতে হবে সুপার ভ্যালুয়েবল, কন্টেন্টটা হইতে হবে অপটিমাইজ এন্ড সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট এই ওয়ার্ডটা শিখে রাখেন। সার্চ ইন্টেন্ট, কত নতুন নতুন ওয়ার্ড শিখলেন আপনারা। সার্চ ইন্টেন্ট, সার্চ ইন্টেন্টটা হচ্ছে যে একটা অডিয়েন্স বা একটা ভিজিটর বা একটা ট্রাফিক কি খুঁজতেছে, তার ওয়েবসাইটের মধ্যে কি খুঁজতেছে, এটা হচ্ছে সার্চ ইন্টেন্ট। কি বুঝলেন? আচ্ছা ইন্টেন্টটা কি বোঝায়, তার ইন্টেনশনটা কি? ইয়েস এক্স্যাক্টলি, তার ইন্টেনশন। সার্চার যে সার্চ করে তাকে বলা হয় সার্চার। সার্চারের ইন্টেনশন মানে সার্চার কি খোঁজার জন্য গুগলে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, সার্চার চাচ্ছেটা কি, কন্টেন্টের মধ্যে চাচ্ছেটা কি, এটাই হচ্ছে সার্চ ইন্টেন্ট বা সার্চারের গুগল যে সার্চ করতেছে সেই সার্চারের ইন্টেনশন, এটাকেই বলতেছে সার্চ ইন্টেন্ট। ঠিক আছে? আর ইউনিক কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট এই না যে আমি কিছু টুলস আছে অনলাইনে যে বিভিন্ন 10-5টা 15টা ওয়েবসাইট থেকে মাহিয়াপুর মতন বিভিন্ন জায়গা থেকে কাটে কুটে নিয়ে আসে, আমি একটা জায়গায় নিয়ে আসি ওটা কোনো রকম একটু সেন্টেন্স মেন্টেন্স চেঞ্জ করে দিয়ে দিলাম বাস শেষ, এটাই ইউনিক কন্টেন্ট না, এটা ইউনিক কন্টেন্ট না। সুপার ভ্যালুয়েবল মানে হচ্ছে যে ওই কন্টেন্টের মধ্যে অবশ্যই ভ্যালু থাকতে হবে। দেখেন নিচে বলছে যে ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট কি? হোয়াই আই সে ইউনিক, আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট ডুপ্লিকেট কন্টেন্ট। শুধুমাত্র এই যে ডুপ্লিকেট কন্টেন্টের কথা বলতেছে না, যে আমি কোথাও থেকে কাটে কুটে নিয়ে আসলে একটু রিরাইট করে দিলাম বাস ওটাই ইউনিক কন্টেন্ট হয়ে গেল, না সেটা ইউনিক কন্টেন্ট না। ইউনিক কন্টেন্টের মধ্যে কি কি গুণ থাকতে হবে? I mean publishing something that does not just regretting the same stuff that already you are out there. In other words, content that brings something new on the table. That something new can be a new tips and strategy, a better list of resource, a strong design and UX case study, a new case study, a step-by-step process. A new tips and strategy. এই যে আমরা 2 দিন থেকে যে ব্যাকলিংকর অন পেজ এসইও সাইটটার মধ্যে পড়ে আছি, এই যে এই সাইটটার মধ্যে যে আমরা পড়ে আছি, এই সাইটটার মধ্যে আমরা 2021 সালের জন্য নতুন টিপস, এসইও টিপস পাচ্ছি না এখানে? এসইও টিপস পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এইটা এখানে বলছে নিউ টিপস অর স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজি বলা, একটা স্ট্র্যাটেজি রিপ্রেজেন্ট করা কন্টেন্টের মধ্যে, অথবা নতুন কিছু টিপস দেওয়া যেটা অলরেডি পাবলিশ হয়নি, অনলাইন ওয়ার্ল্ডে এখন পর্যন্ত পাবলিশ হয়নি, এরকম কোনো স্ট্র্যাটেজি বা টিপস দেওয়া। তারপর বেটার লিস্ট অফ রিসোর্স, আপনি যে স্ট্র্যাটেজিটা দিচ্ছেন বা টিপসটা দিচ্ছেন, এই টিপসটা বা স্ট্র্যাটেজিটা কতটা ভ্যালুয়েবল, কতটা অথেন্টিক, এটার জন্য রিসোর্স অ্যাড করে দেওয়া যে হ্যাঁ এই জায়গায় এটা করছি। এই যে দেখেন এই যে গুগলে সার্চ করছে এই কন্টেন্টের মধ্যে দেখেন এই যে গুগলে সার্চ করছে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসছে, এই কিওয়ার্ড দিয়ে টাইটেলে অ্যাড করছে, ডিসক্রিপশনে অ্যাড করছে, ইউআরএল অ্যাড করছে, এই স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছে না সে, যে প্রুফ হিসেবে দেখাচ্ছে না স্ক্রিনশট দিয়ে, সেটাই বলছে যে বেটার লিস্ট অফ রিসোর্স। এটাও কিন্তু একটা রিসোর্স, লিঙ্ক দেওয়া এবং হচ্ছে যে এক্সাম্পল টানা বা এক্সাম্পলের প্রুফ দেওয়া, এটা হচ্ছে রিসোর্স। তারপরে স্ট্রং ডিজাইন, এই যে কন্টেন্টটা আছে কন্টেন্টটার স্টেপ বাই স্টেপ
কি কোনটার পরে কোনটা রাখলে আমাদের মতন যারা নিউ ফ্রিল্যান্সার নিউলি অন পেজ এসইওর মধ্যে তাদের বোঝার সুবিধা হবে। এটা হচ্ছে ডিজাইন, এই কন্টেন্টটার ডিজাইন, এইটার মধ্যে এই কন্টেন্টগুলো থাকবে, ইমেজটা এই জায়গায় থাকবে, কন্টেন্টের এই জায়গায় এভাবে স্টেপ বাই স্টেপ বলতে হবে, এই লাইনটুকু বোল্ড করে দিতে হবে, এই জায়গার প্রবলেম হলে ওটার রেফারেন্স হিসেবে একটা লিঙ্ক দিতে হবে। এই যে কন্টেন্টটার যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো, এটা হচ্ছে কন্টেন্টের ডিজাইন, যেটাকে আমরা বলি আরেকটা ভাষায় ইউজার এক্সপিরিয়েন্স, যেটাকে শর্টে বলে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স অথবা বলে ইউএক্স। এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে কন্টেন্ট ডিজাইন অথবা ইউএক্স আমরা বলি বা ইউজার এক্সপিরিয়েন্স বলি। আচ্ছা, নিউ কেস স্টাডি, নিউ কেস স্টাডি না, এটা এই কন্টেন্টের মধ্যে নতুন নতুন আইডিয়া দিচ্ছে কি কি করলে 2021 সালে আমরা হচ্ছে যে অন পেজ এসইওটা খুব ভালো করতে পারবো। এটা এখানে স্টাডি, নিউ কেস স্টাডি, একটা বিভিন্ন স্টাডি করে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে স্টাডি করে সেই স্টাডির রেজাল্টগুলো সে এখানে নিয়ে আসছে আর বলে দিচ্ছে স্টেপ বাই স্টেপ, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটা 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 করলে তোমার অন পেজ এসইওটা ভালো হবে। ফর এক্সাম্পল, দ্য এসইও চেকলিস্ট পোস্ট র্যাঙ্কস ইন দ্য টপ 3 ফর দ্য কিওয়ার্ড এসইও চেকলিস্ট। আচ্ছা, তারপরে এখানে বলছে ডু ইউ থিঙ্ক আই র্যাঙ্ক বিকজ আই ইউজ মাই কিওয়ার্ড এ বান্স অফ টাইম। তুমি কি মনে করো যে আমি গুগলে যে র্যাঙ্কে আসছি, অন পেজ এসইও লিখে যে তুমি আমাকে র্যাঙ্কে পাইছো, এটার মানে এই যে আমি আমার কিওয়ার্ডটাকে বেশি থেকে বেশিবার ইউজ করছি? না, দ্যাটস ডেফিনেটলি হ্যাভ, হ্যাঁ এটা ঠিক আছে, এটা হেল্প করে, বাট ফর এ কম্পিটিটিভ টার্মস লাইক দিস ইউজিং কিওয়ার্ড ইজ নট এনাফ। শুধুমাত্র কিওয়ার্ড ইউজ করাটাই যথেষ্ট নয়। মাই পেজ rank in the top 3 because it's unique। আমার পেজটা টপ 3 তে র্যাঙ্ক করছে, তার কারণটা হচ্ছে আমি যেমন করে গাইড দিছি এরকম করে কোনো কন্টেন্ট আর মানে এখন পর্যন্ত কেউ পাবলিশ করেনি। আমার কন্টেন্টটা একদমই ইউনিক ছিল। আমি যখন কন্টেন্টটা পাবলিশ করছি তখন আমার মতন করে কেউ কন্টেন্ট এরকম করে স্টেপ বাই স্টেপ গাইড আকারে কেউ প্রকাশ করেনি। আমার কন্টেন্টটা ইউনিক ছিল। শিওর it has tips and strategy that you can find anywhere। এটা তুমি এটা একটা টিপস এন্ড স্ট্র্যাটেজি যেটা তুমি অন্য জায়গায় পেতে পারো। but it also has a lot of tips and examples that you can only find in my post। but তুমি এরকম এক্সাম্পল অনেক জায়গায় দেখতে পারো, বাট এই পোস্টের মধ্যে তুমি টিপস এন্ড এক্সাম্পল একই সাথে একই টাইম তুমি একটা জায়গায় পাইছো, একটা পোস্টের মধ্যে পাইছো, যেটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে ছিল, সেটা একটা জায়গায় তুমি পাইছো, যেটা আজ পর্যন্ত কোনো ওয়েবসাইটের মধ্যে বা কোনো পোস্টের মধ্যে ছিল না, সেটাই সে এখানে বলছে। আচ্ছা, এটাই এই গুণগুলো থাকলে সেটাই হবে হচ্ছে যে ইউনিক কন্টেন্ট। এই যে নিউ টপিকস হইতে হবে, বেটার লিস্ট রিসোর্স থাকতে হবে, স্ট্রং ডিজাইন থাকতে হবে, কেস স্টাডি থাকতে হবে, স্টেপ বাই স্টেপ প্রসেস থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট। ভ্যালুয়েবল কন্টেন্ট কেমনে হবে, কি কি হলে ভ্যালুয়েবল কন্টেন্ট হবে? এই যে অ্যাড ডিটেইল, ইন ডিটেইল, কন্টেন্টের মধ্যে ইন ডিটেইল থাকতে হবে, মানে ইমেজ থাকতে হবে, প্রুফ হিসাবে স্ক্রিনশট থাকতে হবে। হ্যাঁ, ইমেজটা আপনাকে নিজেকেই বানাইতে হবে, কোনো স্টক ইমেজ ইউজ করা যাবে না। স্টেপস মেক ইজি টু সামওয়ান টু পুট ইউর কন্টেন্ট ইনটু প্র্যাকটিস। এবং আপনার স্টেপগুলো এত ইজি হতে হবে যেন অডিয়েন্স সেটা প্র্যাকটিস করতে পারে। তারপরে স্ট্রং কপিরাইটিং জিনিসটা হচ্ছে কপিরাইট। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ছোট ছোট আমরা কন্টেন্টের সাথে ইমেজের সাথে যে কন্টেন্টগুলো দিই, ওটাও ওয়ান কাইন্ড অফ কপিরাইট। তারপরে আর কি বলছে কপিরাইট, এই যে দেখেন, কপিরাইটিং ইজ দ্য প্র্যাকটিস অফ crafting writing text in order to inform, inspire or pursuit. In more case, copywriting is used to increase sales. In most case, copyright is used to increase sales and conversion. Medium where copywriting is implemented includes sales letter, blog post, advertisement and social media। আমরা এই কপিরাইটিং গুলো ইউজ করা হয় আসলে সেলস লেটার, ব্লগ পোস্ট, বিভিন্ন যে ব্লগ পোস্টগুলো হয় ব্লগ পোস্টের মধ্যে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, আর সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে যে আমরা ছোট ছোট জিনিসগুলো লিখি, সেটাই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কপিরাইটিং, যেটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম লাক্স দিয়ে, মনে আছে কিনা জানি না, ঠিক আছে, লাক্স দিয়ে উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে?